আজকে আমরা অত্যন্ত একটা জনপ্রিয় পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন এটা নিয়ে আলোচনা করব। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সাম প্যাটার্ন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পরীক্ষাটা তোমরা জানো যে অলরেডি নভেম্বর 2024-এ পরীক্ষাটা হবে এবং অ্যাপ্লিকেন্টের সংখ্যা 7 লাখেরও বেশি। মানে আমাদের প্রতিবেশী দেশ ভুটান মালদ্বীপের জনসংখ্যার থেকেও বেশি। সুতরাং প্রতিযোগিতার নিরিখে এটা কতটা কঠিন সেটা বুঝতে পারছো। অতএব পরীক্ষাটাকে যদি সিরিয়াসলি আমরা দিতে চাই, কতগুলো বিষয়ে জানা খুব জরুরি। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার ক্ষেত্রফলটা কীরকম, কী চ্যালেঞ্জেস আছে, কী অপরচুনিটি আছে, সিলেবাসের ইনসাইটটা দেখবো এবং 23/9/24 থেকে টিল এক্সাম পর্যন্ত একটা স্টাডি প্ল্যানের মধ্যে আছে। এই প্ল্যানটা তোমরা পেতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তাহলে এই প্ল্যানটা পেয়ে যাবে। প্রথমে বলি যে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেখানেও 7 লাখ প্লাস ক্যান্ডিডেট ছিল, প্রায় 50% ক্যান্ডিডেট পরীক্ষায় বসে না। অর্থাৎ বুঝতেই পারছো যে পরীক্ষাটা অ্যাপ্লিকেন্টের সংখ্যা আর জেনুইন প্রিপারেশন নিয়ে পরীক্ষার্থীর সংখ্যাটা খুবই কম। এই পার্ট 1 কথাটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা জানি যে এটাকে জেনারেলি বলে প্রিলিমিনারি এক্সাম, যেটা এলিমিনেশন ইন নেচার এবং কোনো নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। কিন্তু ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 2 দুটো এক্সামে 100-100-এর মার্কস অ্যাড করে যে নাম্বারটা পাবে সেটা তোমার ফাইনাল মেরিট লিস্ট। ফলে অন্যান্য এক্সামের মতো এখানে কাট অফটা ইম্পর্টেন্ট নয়, স্কোরটা ইম্পর্টেন্ট। এখানে আমরা কাট অফ নিয়ে আলোচনা করব না। একটা কোয়ালিফাই করতে হয়, আশা করছি যারা চাকরিটা পাবে তারা কোয়ালিফাইটা করার মতো জায়গাতে থাকবে। আমাদের এখন মূল আলোচনা হচ্ছে স্কোরটা বাড়ানো। আমরা লাস্ট এক্সামের ক্ষেত্রে দেখেছিলাম যে পার্ট 1-এ কোয়ালিফাই করেছিল 65-এ এবং পার্ট 1 পার্ট 2 মিলিয়ে ফাইনালি 137 যে পেয়েছে সে চাকরিটা পেয়েছে। এখানে আমরা একটা জিনিস দেখে নিই যে কেন বললাম কাট অফটা ইম্পর্টেন্ট নয়, স্কোরটা ইম্পর্টেন্ট। যে কোয়ালিফাই করেছে জাস্ট কোয়ালিফাইং মার্কসটা নিয়ে 65, সেও কিন্তু 137 পেয়েছে পার্ট 2-তে গিয়ে ভালো স্কোর করে, অর্থাৎ সে চাকরিটা পেয়েছে। আবার একই রকম সামনের দিকে যদি দেখি 91 পেয়েও পার্ট 2-তে গিয়ে খারাপ করার কারণে কিন্তু ছিটকে যাচ্ছিল। একই রকম 97 পাওয়া ক্যান্ডিডেটও জাস্ট 137 পেয়ে চাকরিটা পেয়েছে, আর এখানে 1 কমে গেলেই সে ছিটকে যেতে পারত। দ্যাট মিন্স এখানে পার্ট 1-এ কত পেলে সেটা পার্ট 2-তে কত পেলে দুটো মিলিয়ে তোমার বিষয়টা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা চেষ্টা করব পার্ট 1-এ স্কোরটাকে ভালো করার। কাট অফ নিয়ে আমরা এখানে ভাবার কোনো অবকাশ নেই। এবার আমরা যদি সিলেবাসটা হুবহু দেখি তাহলে পিএসসির দেওয়া সিলেবাসটা এরকম: ইংলিশ, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক 30-40-30, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাটা দেয় যারা অ্যাপ্লিকেন্টস, পার্টিকুলার ক্লার্কশিপের অ্যাপ্লিকেন্টস বলে কেউ হয় না। যারা ডাব্লিউবিসিএস দিচ্ছে তারাও দেয়, সিরিয়াসলি যারা দিচ্ছে, মিসলেনিয়াস সিরিয়াসলি যারা সদ্য দিল তারাও দেবে, এসএসসি যারা দেয় রেগুলার প্রিপারেশন নেয়, স্টাফ সিলেকশন তারা দেবে, ব্যাংকের প্রিপারেশন নেয় তারা দেবে, জেনারেল কম্বাইন্ড প্রিপারেশন নেয়, এবং এদের কারোর মধ্যে নয় 10th কোয়ালিফিকেশন বলে অনেকে পরীক্ষাটা দেবে যারা হয়তো পেশাদারি কম্পিটিটিভ এক্সাম দেয় না। তাহলে এই যে জিনিসটা, সাবজেক্ট যেগুলো রয়েছে এই সাবজেক্টগুলো সব পরীক্ষাতেই আছে। ফলে এই সাবজেক্টগুলোর কতটা পড়তে হবে এটা দেখার দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। ক্লার্কশিপের ওরিয়েন্টেশন থেকে যদি তুমি একবার দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি তুমি এই বিভিন্ন ভিন্ন আঙ্গিক রয়েছে, ডাব্লিউবিসিএস এর আঙ্গিকে যে জেনারেল স্টাডিজ পেপারকে দেখবে, মিসলেনিয়াসের আঙ্গিকে যে দেখবে, এসএসসির আঙ্গিকে যে দেখবে এবং পড়বে, তার পক্ষে কিন্তু ক্লার্কশিপ থেকে মানে বেনিফিট পাওয়া বা প্রিপারেশন থেকে সফলভাবে পরীক্ষাটা দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব প্রতিটা পরীক্ষা এক একটা জিওমেট্রিক্যাল শেপের মতো, তার অনুযায়ী তোমাকে নিজেকেও মডিফাই করতে হবে। কীরকম আমরা যদি একটু দেখি, বিভিন্ন সোর্স থেকে তোমরা জানো যে জিএস, ইংলিশ এবং অ্যারিথমেটিক এইগুলোকে যদি তোমায় চ্যাপ্টার বা সাবজেক্টে ভাগ করতে বলে, তুমি দেখবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সবই এর মধ্যে আছে। তাহলে সবগুলো যদি আমাকে পড়তে হয় এবং যে ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, যে মিসলেনিয়াসের অ্যাসপিরেন্ট, যে ব্যাংকের অ্যাসপিরেন্ট, সে সেই আঙ্গিকে যদি এই সাবজেক্টগুলোর কথা ভাবে যে সিলেবাস আছে, তাহলে তার পক্ষে কিন্তু ক্লার্কশিপটা নেক্সট টু ইম্পসিবল। সিমিলার ইংলিশের ক্ষেত্রেও প্রচুর চ্যাপ্টার আছে আমরা জানি, যদি কোশ্চেন পেপারগুলো দেখি, অ্যারিথমেটিকেরও তাই। তাহলে আমরা ক্লার্কশিপের ওরিয়েন্টেশন থেকে সিলেবাসটাকে কিন্তু দেখবো। ক্লার্কশিপের ওরিয়েন্টেশন থেকে কীরকম, আমি যদি তোমাকে একটা আপেলের ছবি আঁকতে বলি, তুমি এইটা আঁকলেও আপেলের ছবি হয়, এটাও আপেলের ছবি। সুতরাং এই যে জিনিসটাতে আমার কাজ মিটে গেলে আমি এটার দিকে যদি টাইম দিই, নিঃসন্দেহে বুঝতে পারছো কম্পিটিশন থেকে তুমি কয়েকশো আলোকবর্ষ দূরে ছিটকে যাবে। ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা আমার লাগবে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এই ছবিটুকু করার মতো ইনভেস্টমেন্ট, পরিশ্রম আমার লাগবে, কিন্তু সুচারুভাবে সব কটাতে সেটা যেন ছড়িয়ে থাকে। আমি তোমাদের প্রিভিয়াস 19-এর দুটো হাফের কোশ্চেনই অ্যানালিসিস করে দেখেছি। জেনারেল স্টাডিজ পেপারের ক্ষেত্রে পুরো পেপারটাকে যদি অ্যানালিসিস করো তাহলে দেখবে আউট অফ 40 কোশ্চেন
33 কোশ্চেন শুধুমাত্র সিএ জিকে থেকে এসছে, অর্থাৎ স্ট্যাটিক জিকে অথবা কারেন্ট ইভেন্ট থেকে পাওয়া জিকে বা ইনফরমেশন। বাকি অনলি 7খানা কোশ্চেন এসছে কোনো জেনারেল স্টাডিজ বেসড সাবজেক্ট থেকে আসেনি, ইতিহাস ভূগোল ছাড়া, এবং সেটাও একদম ফার্স্ট লাইন ইনফরমেশন। অর্থাৎ কোনো একটা চ্যাপ্টারে যদি তোমাকে বলি সবচেয়ে সহজতম দুটো প্রশ্ন বের করো, সেই যে দুটো প্রশ্ন বের করবে তার মধ্যে একটা ক্লার্কশিপে আসবে। এই রকম তার আঙ্গিকটা, এটা জানা খুব জরুরি। এই অ্যানালিসিসটা আমি একদম প্রতিটা সাবজেক্টের করে দেখেছি। যদি তোমরা সিলেবাসটাকে এভাবে ইনসাইট থেকে ভেঙে ফেলো, কি করতে হবে, জেনারেল স্টাডি, ইংলিশ এবং অ্যারিথমেটিক। প্রথমে জেনারেল স্টাডিজ পেপারটা বলি, পিওয়াইকিউ এর ইনসাইটটা দেখো, এটা কম্পাসের মতো কাজ করবে। এটা যদি দেখো তাহলে দেখতে পাবে সিংহভাগ প্রশ্ন আসছে স্ট্যাটিক জিকে থেকে। স্ট্যাটিক জিকের মধ্যেই কিন্তু দেখবে তোমাদের যে জিনিসটা ভ্রম হয়, স্ট্যাটিক জিকের মধ্যে হয়তো একটু পলিটি, একটু হিস্ট্রি, একটু জিওগ্রাফি, একটু ইকোনমি, এই এরিয়াগুলো থেকেও যে জিনিসগুলো জিকে হিসাবে ইম্পর্টেন্ট সেইগুলোই আসে। তোমরা ওইগুলোকে ভুল করে পলিটির কোশ্চেন, ইকোনমির কোশ্চেন, হিস্ট্রির কোশ্চেন হিসাবে ভেবে করতে গিয়ে সাবজেক্টের বেরিয়ারটা বাড়িয়ে ফেলো, লিমিটেশনটা বাড়িয়ে ফেলো। সুতরাং স্ট্যাটিক জিকে বেশিরভাগ প্রশ্ন, তারপর দেখবে কারেন্ট জিকে, কারেন্ট ইভেন্ট থেকে আসা কিছু জিকে, এবং তারপর সাবজেক্ট বেস জিকে খুব কম, ইতিহাস ভূগোল থেকে কিছু সাবজেক্টের কোশ্চেন আসে। সুতরাং এই এই 4টে পর্বে যদি পড়াশোনাটা করো, খুব অল্প সিলেবাস, লিমিটেড ক্ষেত্রফল, সেই জিনিসগুলো একদম এক্স্যাক্ট এরিয়াগুলো, কিন্তু এই ক্রোনোলজিটা এটা হবে। ইনসাইট দেখলে তবে স্ট্যাটিক জিকের কোনগুলো পড়বে বুঝতে পারবে, কারেন্ট জিকের কোনগুলো পড়বে বুঝতে পারবে, সাবজেক্টের কোন টপিকটা পড়বে, কতটা পড়বে বুঝতে পারবে। ইংলিশের ক্ষেত্রে পিওয়াইকিউ ইনসাইট বলিনি, অ্যানালিসিস বলেছি। এই অ্যানালিসিসটা খুব জরুরি। এখানে অ্যানালিসিস করলে তুমি দেখবে ইংলিশের সিংহভাগ প্রশ্ন আসে মেমোরি বেসড, অর্থাৎ ইংরাজির নলেজ থাকা আর না থাকা ব্যক্তির মধ্যে কোনো ফারাক নেই। ঐকিক নিয়মের হিসাবে যে যত মুখস্থ করতে পারবে সে তত অ্যান্সার করতে পারবে। প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরকম টাইপের বেশ কিছু এরিয়া রয়েছে। আর 2-3টে এরিয়া আছে প্র্যাকটিস বেস, আমি আগে জানতাম না, কিন্তু যদি জেনে নিই আমি পারবো, 1-2বার যদি জেনে নিই, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এরকম কিছু প্রশ্ন আছে। আর একটা আছে নলেজ বেস, অর্থাৎ যেটা আমি আমার যে প্রি এক্সিস্টিং নলেজ আছে তার উপরে পারবো। এই মুহূর্তে আমি চেষ্টা করলেও অতিরিক্ত পারবো না, এই মুহূর্তে আমি না কিছু করলেও ওই জিনিসগুলো আমি যদি পারি সেটা আমাকে ভুলিয়ে দেবে না। অতএব এই 3টে পার্টে যদি আমি ইংলিশটাকে ভাগ করে পড়ি তাহলে ইংলিশের সিলেবাসটা কভার হয়ে গেল। সিমিলারলি অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু আমি লিখেছি পিওয়াইকিউ প্র্যাকটিস, এটা খুব গুরুত্বপূর্ণ, ইনসাইট, অ্যানালিসিস, প্র্যাকটিস। অ্যারিথমেটিকের ক্ষেত্রে বা ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের টাইপ কমন আসে একদম, মানে আক্ষরিক অর্থে কমন আসে, শুধু ডেটাগুলো চেঞ্জ করে। ফলে এখানে প্রতিটা পিওয়াইকিউ যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করলেই আমার অ্যারিথমেটিকের প্রিপারেশনটা হয়ে যাবে। যখনই আমি প্র্যাকটিস করব তখন দেখতে পাবো ফ্রিকোয়েন্টলি আস্কড কতগুলো চ্যাপ্টার রয়েছে, 3-4টে, যেখান থেকে 30টা কোশ্চেনের প্রায় 20টা আসে। সেই 3-4টে চ্যাপ্টার থেকে আরো কিছু ডিফারেন্ট টাইপের প্র্যাকটিস করব। কিছু মিডিয়াম আস্ক চ্যাপ্টার রয়েছে যেখান থেকে 3-4-5টা কোশ্চেন আসে, সেখান থেকে আমি 1-2 করে প্র্যাকটিস করে রাখবো অ্যাডিশনালি। কিছু রেয়ার আস্ক চ্যাপ্টার রয়েছে অ্যারিথমেটিকের অঙ্গ, কিন্তু আসে একটা কি এক বা কোনোটাই নয়, সেগুলো আমি 1-2 ফর্মুলা দেখে রাখবো। এই 4টে ধাপে যদি আমরা 3টে পেপারকে পড়ে রাখি, দেখবে কন্টেন্ট খুব লিমিটেড কিন্তু সলিড, কংক্রিট, পরীক্ষার উপযোগী প্রতিটা জিনিস আমার কভার হয়ে গেছে। এবং এই জিনিসটাকে কভার করে যে স্টাডি প্ল্যানটা আমি বলেছি আগে, 23/9/24 থেকে 14/11/24 পর্যন্ত একটা কন্টিনিউয়াস স্টাডি প্ল্যান রয়েছে, যেখানে এইভাবে 4টে ফেজে আমরা প্রতিটা জিনিসকে কভার করে করে একটা সিনি ক্লাসরুমে কোর্স রয়েছে। এই ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলোর প্রতিটা ফেজের কমপ্লিট করার পরে একটা টেস্ট হবে, সেই টেস্টের পেপারটার উপরে অ্যানালিসিস হবে, আবার পরবর্তী চ্যাপ্টারগুলো হবে, সেই চ্যাপ্টার উপরে টেস্ট হবে, অ্যান্ড সো অন। লাস্টে 4টে ফুল ফ্লেজ মক টেস্ট হবে। যারা এই জিনিসটার সাথে অ্যাটাচ হতে চাও, এটা কিভাবে থাকবে একটু যদি বলে দিই। প্রতিটা ক্লাস এভাবে পরপর পার্টিকুলার টাইমে লাইভে থাকবে। যেমন ধরো প্রথম পিওয়াইকিউ ডিসকাশনটা 8টা থেকে 2 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু লাগে, সাফিসিয়েন্ট টাইম যতটুকু লাগবে ততটুকু ধরে ক্লাসটা হবে। এবং যদি পরবর্তীকালে সেটা ব্যাচের মধ্যে এরকম লিস্ট আকারে থাকবে, ক্লাস করার সময় যে লেকচারটা দেবে সেই বোর্ড ওয়ার্কটাকে পিপিটি করে তোমাদের সামনে দেওয়া হবে, যাতে ভিজুয়ালি ক্লাসটার সাথে রিলেট করে পড়তে পারো। এবং পার্টিকুলার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওই ক্লাসগুলোর উপরে যে টেস্টটা হবে সেই টেস্ট লাইভ টেস্ট হবে, যাতে তোমাকে প্রপারলি এভ্যালুয়েট করা যায় এবং পড়ে তুমি নিজেকে তৈরি করতে পারো। তারপর লাইভ টেস্টের অ্যানালিসিস, কোশ্চেন পেপার, র্যাঙ্ক লিস্ট, যেটা তুমি কম্পেয়ার করে নিজের অবস্থানটা মূল্যায়ন করতে পারবে।
এই শিডিউলটার সাথে তুমি যুক্ত না হলেও এইভাবে যদি তোমার প্রিপারেশনটা তুমি নিয়ে যাও তাহলে কিন্তু তুমি উপকৃত হবে। এবং যদি এই কোর্সটার সাথে যুক্ত হতে চাও তাহলে যেটা করবে, সিনি ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ডাউনলোড করার পরে নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ব্যাচ অপশন পাবে, ব্যাচে গিয়ে প্লাস সাইনে ক্লিক করবে, তারপর এই ব্যাচ কোডটা এন্টার করবে CC2402। ব্যাচ কোডটা এন্টার করার পরে আমরা তোমার জয়েনিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। ব্যাচে জয়েন হয়ে গেলে তারপরে যা যা করার, পেমেন্ট করার বা এই শিডিউলটা পুরোটা দেখতে পাবে। এছাড়াও যদি এই শিডিউলটা পেতে চাও তুমি আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে আমরা শিডিউলটা শেয়ার করে দেবো। আর এই জিনিসটার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে নাম্বার 1 PYQ এর ইনডেপথ স্ক্যানিং, যেটা খুব জরুরি ক্লার্কশিপের জন্য। প্রত্যেকটা কোশ্চেনের সাথে একটা ব্যক্তিগত রিলেশনশিপ তৈরি করে ফেলতে পারলে PYQ এর তোমার পুরো প্রিপারেশনের ওরিয়েন্টেশনটা ভিতটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং ওই তৈরি হওয়ার পরে যে চ্যাপ্টারগুলো তুমি রিয়েলাইজ করলে যে ইম্পর্টেন্ট, সেগুলোর উপরে লাইভ ক্লাস, ওই লাইভ ক্লাসেরগুলো হওয়ার পরে পার্টিকুলার উইকে টেস্ট, এবং প্রত্যেকটা ক্লাস নোট এবং টেস্ট পেপারগুলোর PDF। যেটা সবচেয়ে জরুরি, যতগুলো টেস্ট দিচ্ছ একটা মানে MCQ বই প্র্যাকটিস করা আর পরীক্ষার হলে গিয়ে MCQটাকে দেখার মধ্যে ফারাক আছে। প্রত্যেকটা পরীক্ষার হল এনভায়রনমেন্টের মধ্যে 800 খানা MCQ এর সাথে তুমি পরিচিত হচ্ছ এবং 800 খানা MCQ এর অ্যানালিসিসের সাথে তুমি পরিচিত হচ্ছ, যেটা তোমাকে পুরো ক্লার্কশিপ প্রিপারেশনটার কর্নারের প্রত্যেকটা ডাইমেনশন সম্পর্কে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা দেবে। আর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার প্রিপারেশন তুমি যত ভালোই নাও না কেন, প্রাক এক্সাম পর্বে অর্থাৎ এক্সামের আগে সেটা কতটা নিয়েছো, কতটা পার্সু করতে পেরেছো, সেটার উপরে কিন্তু তোমার ফলটা নির্ভর করে। ফলে আমরা শিডিউলটাও অ্যাকর্ডিংলি বানিয়েছি, একেবারে 23শে সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট, সেই পর্যন্ত পুরো প্রিপারেশন একটা কন্টিনিউয়াস প্রিপারেশনের মধ্যে তুমি থাকতে পারবে। এবং তোমরা এই ব্যাচে প্লাস সাইন গিয়ে এই কোড দিয়ে জয়েন করবে 21/9/2024 মধ্যে জয়েন যদি করতে পারো, এটা ট্রাই করবে। এটা জয়েন করলে দুটো বেনিফিট পাবে। নাম্বার 1 হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে যে কোর্সটা শুরু হচ্ছে ফুল ক্লাসটাকে তুমি অ্যাভেল করতে পারবে। আর স্পেশালি যারা 21/9/24 অর্থাৎ SI সিনি ক্লাসরুমের উপরে যারা বিশেষভাবে ভরসা রেখে জয়েন করছো, তাদেরকে আমরা স্পেশালি কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট দেব, কিছু ছাড় দিয়ে তাদেরকে পেমেন্ট অ্যাসাইন করব। এনিওয়ে, যারা প্রিপারেশন নিচ্ছ ক্লার্কশিপ, তাদের সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। চেষ্টা করবে আগামী 2 মাস কন্টিনিউয়াস একটা শিডিউলের মধ্যে দিয়ে নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও। চাকরি পাও বা না পাও, একটা জিনিস অন্তত আমাদের দিক থেকে নিশ্চিত রাখা দরকার, যে আমি যেন আমার সর্বশক্তি দিয়ে প্রস্তুতিটা নিয়ে হল পর্যন্ত পৌঁছাতে পারি। সবার জন্য আগাম শুভেচ্ছা রইল।